আসসালামু আলাইকুম। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে পড়ব সেটা হচ্ছে সেল ইনজুরি। সেল ইনজুরি। তো এই যে সেল ইনজুরি হইতেছে, সেল ইনজুরিটা আসলে কিভাবে হইতেছে? একটা নর্মাল সেলের কথা যদি আমরা চিন্তা করি, এই যে এই নর্মাল সেলটা কোনো একটা বাইট থেকে কোনো একটা স্টিমুলাস, ঠিক আছে, স্টিমুলাস হতে পারে, সেটা অক্সিজেনের স্বল্পতা হতে পারে, সেটা ফিজিক্যাল কিছু এজেন্ট হতে পারে, সেটা হচ্ছে ইনফেকশনাস কোনো এজেন্ট হতে পারে, কেমিক্যাল কোনো এজেন্টের কারণে আমার যে নর্মাল সেলটা হইতেছে সেই নর্মাল সেলটা ড্যামেজ হয়ে সে অ্যাডাপ্টেশন পর্যায়ে চলে যেতেছে। অ্যাডাপ্টেশন জিনিসটা কি? এই যে নর্মাল সেলটা যে অ্যাডাপ্টেশন হইতেছে, এই অ্যাডাপ্টেশনে কি হয় আসলে? অ্যাডাপ্টেশনে হয় সেল, এই যে স্টিমুলাসের কারণে হয় কি হবে, সেল ছোট হবে, না হয় সেল বড় হবে, না হলে সেলের সংখ্যায় বৃদ্ধি পাবে, ঠিক আছে, সংখ্যায় বৃদ্ধি পাবে, না হলে কী হবে, সেলটা কী হবে, তার ফাংশন হারাবে, ঠিক আছে, ফাংশন হারাবে। তো এই চারটা জিনিসই মেনলি হয় সেলটা ছোট হয়ে যাচ্ছে, হয় সেলটা বড় হয়ে যাচ্ছে, না হয় সেলের সংখ্যাটা বৃদ্ধি হয়ে যাচ্ছে, ঠিক আছে, না হলে কী হচ্ছে, সেল তার ফাংশন হারাইতেছে। তো এই যে অ্যাডাপ্টেশন হইতেছে, এই অ্যাডাপ্টেশন জিনিসটা, এই অ্যাডাপ্টেশনের পর যেটা হইতেছে সেটা হচ্ছে সেলটা ইনজুরি হচ্ছে। তো ইনজুরি আবার দুইটা ভাবে হইতেছে, একটা হচ্ছে রিভার্সেবল, আর একটা হচ্ছে ইরিভার্সেবল। এই যে রিভার্সেবলটা কি মানে? রিভার্সেবল মানে কি, সেলটা ইনজুরি যে হলো এরপরে সেলটা ব্যাক করে আবার নর্মাল সেলে পরিণত হতেছে, এই যে রিভার্সাল ফেজের মাধ্যমে। তো এই রিভার্সেবল কিভাবে? সেলুলার সোয়েলিংয়ের মাধ্যমে, অথবা কি হইতেছে, ফ্যাটি চেঞ্জের মাধ্যমে। তো কী হইতেছে, সেলটা কিছুক্ষণের জন্য বা কিছু সপ্তাহের জন্য, কিছু দিনের জন্য সেলটা ফুলে যাইতেছে, ঠিক আছে, অথবা ফ্যাটি চেঞ্জ হইতেছে, এরপরে সেটা আবার কি নর্মাল সেলে চলে যাইতেছে। তাহলে সেটাকে আমরা কি বলতে পারি না যে এটা রিভার্সেবল, মানে আবার পুনরায় ফিরে আসে। এখন যদি আমরা ইরিভার্সেবল চিন্তা করি, ইরিভার্সেবল হয় দুইটা ভাবে। একটা হতে পারে নেক্রোসিসের মাধ্যমে, আরেকটা হতে পারে অ্যাপোপ্টোসিস এর মাধ্যমে। তো এই নেক্রোসিসটা কি? নেক্রোসিস হচ্ছে সেল ডেথ। অর্থাৎ এই নেক্রোসিসে কি হয় যে এই যে নেক্রোসিস, একটা এই যে সেলটা মারা যাচ্ছে, কখন মারা যাচ্ছে? যখন সেলের পাশে যে সেল মেমব্রেন থাকে, সেল মেমব্রেনগুলো ড্যামেজ হয়ে যাইতেছে। সেলের ভিতরে আমরা জানি একটা মাইটোকন্ড্রিয়া থাকে, যেটা পাওয়ার হাউস এটিপি তৈরি করে। এই মাইটোকন্ড্রিয়াটা নষ্ট হয়ে যাইতেছে। সেলের ভিতরে থাকে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা নষ্ট হয়ে যাচ্ছে। একটা সেলের ভিতরে যদি মাইটোকন্ড্রিয়া নিউক্লিয়াস নষ্ট হয়ে যায়, সেই সেলের কী থাকে? তখন কী হতেছে, সেলটা ডেথ হয়ে যাইতেছে। আর এই অ্যাপোপ্টোসিসকে আরেকটা নামে বলা হয়, সেটা হচ্ছে প্রোগ্রাম সেল ডেথ বা সুইসাইড, ঠিক আছে। তো প্রোগ্রাম সেল ডেথ কেন বলা হয়? এখানে হচ্ছে এই অ্যাপোপ্টোসিসে সেল নিজেই মারা যায়, ঠিক আছে, সে সেল নিজে মারা যাইতেছে, এটা হচ্ছে প্রোগ্রাম সেল ডেথ। বাইরে থেকে কোনো স্টিমুলাসের কারণে যাচ্ছে না, সে সেল নিজে মারা যাইতেছে। তো এই যে নেক্রোসিস, অর্থাৎ সেল টোটালি মারা গেল, আর প্রোগ্রাম সেল ডেথ, সেলটাকে মারা হলো, মরতে চাচ্ছে না কিন্তু মারা হলো। তো এই বিষয়টা এখান থেকে কি আর কি নর্মাল সেলে ব্যাক আসা সম্ভব না। এই জন্য এটাকে আমরা ইরিভার্সেবলের ক্যাটাগরিতে ফেলাইছি। আর যেহেতু সেলুলার সোয়েলিং, সেলটা ফুলতেছে, সেলের ফ্যাটে কিছু পরিবর্তন হইতেছে, সেগুলোকে আবার আমি ব্যাক আনতে পারতেছি নর্মাল সেলে। তো সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এটাকে রিভার্সেবল। এইটাই হচ্ছে তাহলে সেলুলার ইনজুরি হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে রিভার্সেবল সেলুলার ইনজুরি আর একটা ইরিভার্সেবল সেলুলার ইনজুরি। আর আরেকটা হচ্ছে রিভার্সেবল সেল ইনজুরি, দুইটা ভাবে হয়, একটা হচ্ছে সেলুলার সোয়েলিং, আরেকটা হয় ফ্যাটি চেঞ্জের মাধ্যমে। আর ইরিভার্সেবল হয় নেক্রোসিস অ্যান্ড অ্যাপোপ্টোসিসের মাধ্যমে।
ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যে আমরা কনসেপ্টটা ক্লিয়ার হতে পেরেছি। আসসালামু আলাইকুম।